আমি এবছর ফাইন্যান্সিয়াল ইয়ার পয়েন্ট অফ ভিউ থেকে খুব বেশি চেঞ্জ দেখছি না। হয়তো তারা সেটটা হয়ে যাবে জুনের মধ্যে। গত 10 বছরে আমার মনে পড়ছে মোর দেন 150 চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে আমরা প্যানালাইজ করেছি। কর্পোরেটগুলোর স্ট্রং কমিটমেন্ট থাকতে হবে আমাদের সাস্টেনেবিলিটি নিয়ে, অল ওভার দ্য ওয়ার্ল্ড ইস্যুস। দর্শক, বণিক বার্তার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের নিয়মিত আয়োজন বণিক বার্তার অন্তর্দৃষ্টিতে আজকে আমাদের অতিথি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ বাংলাদেশের প্রেসিডেন্ট NKA মবিন। বণিক বার্তার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা গত 1.5-2 বছর ধরে বেশ একটা ঘটনাবহুল সময় পার করলাম, একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেল। তো এই সময়ে আসলে তারও আগে থেকে আমাদের অর্থনীতি নানা রকম চ্যালেঞ্জের মধ্যে ছিল। তো গত 1-1.5 বছরে আমরা সেই চ্যালেঞ্জগুলোর অনেকগুলো সামনে আসতেও দেখেছি। তো সব কিছু মিলিয়ে আপনারাও হচ্ছে যে এই বিজনেস এগুলোর সাথে আপনারাও জড়িত, যেহেতু হচ্ছে যে আপনারা অডিটিংয়ের সাথে জড়িত আছেন। আসলে কেমন দেখছেন আসলে এই পরিস্থিতিটা আগের এবং হচ্ছে যে বিগত সময়ের? ধন্যবাদ আবার আপনাকে। আমরা পজিটিভলি দেখছি। আমার মনে হয় আমাদের এই ট্রান্সফরমেশনটা দরকার ছিল, দেশের জন্য হোক বা আমাদের যে কোনো প্রফেশনের জন্য। আমি যেটা আমার কর্পোরেট এক্সপিরিয়েন্স থেকে শিখেছি সেটা হলো যে এভরি অর্গানাইজেশনস ইন্টারন্যাশনালি তার 5 বছর পর পর দে রিয়েলি শুড ট্রান্সফর্ম, যে লিগেসিটা চলছে এটাকে চেঞ্জ করা। তো আমার মনে হয় আমাদের একটা মুভমেন্টের থ্রুতে এটা এসছে। আমি বলবো যে সেই মুভমেন্টের কন্টিনিউশন হিসাবে আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইনস্টিটিউশনে আমাদের একটা ট্রান্সফরমেশন হয়েছে, যেটা অবভিয়াসলি টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। আমাদের যে রোলটা আছে এই রোলটাকে আমরা প্রথমে দেখব যে এই রোলে আমাদের কোনো ব্যর্থ আছে কিনা, সেগুলোকে ঠিক করে ফেলা। অ্যান্ড অলসো এই রোলটা এক্সপ্যান্ড করছে বিকজ অফ আপনার AI আসছে সামনে, আমাদের সাস্টেনেবিলিটি নিয়ে অল ওভার দ্য ওয়ার্ল্ড ইস্যুস। এটা এখন যে কোনো ইস্যুতে সাস্টেনেবিলিটি একটা মেজর ইস্যু, যে আপনি যেটাই করছেন এটা সাস্টেনেবল কিনা, মানে ইটস নট বি ওয়ান অফ কাইন্ড অফ থিংস। তো সেটা আছে। তারপরে আমরা বলবো যে আমাদের রিপোর্টিং, সাস্টেনেবিলিটি রিপোর্টিং, অডিটিং দুটো আছে। অ্যান্ড AI তো মেজর একটা ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছে আমাদের প্রত্যেকটা বিজনেস সাইডে। তো এইসব সাইডে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জেসগুলো আসছে এবং সেগুলোকে আমাদেরকে রিকোপ করতে হবে। অ্যান্ড আমরা সেইভাবেই প্রিপারেশন নিয়ে আমরা আগাচ্ছি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্রফেশনস এবং অ্যাজ এ হোল সব কিছু নিয়ে আর কি। বিগত সময়গুলোতে আমরা যেটা দেখেছি, ইভেন হচ্ছে যে এই সরকার আসার পরেও আপনার বিভিন্ন কমিটি ইনভেস্টিগেশনে আপনার যে জিনিসগুলো আসলো, যে আসলে আপনার বিভিন্ন বিজনেস, ব্যাংক, NBFI, ফাইন্যান্সিয়াল সেক্টর, বিভিন্ন সেগমেন্টে আসলে আপনার বিভিন্ন স্ক্যামের বিষয়গুলো আপনার উঠে আসছে। তারও আগে ব্যাংক খাতেরও আপনার হিস্টোরিক্যালি বেশ কিছু স্ক্যাম ছিল। তো এইসব অনেকগুলো স্ক্যামের ক্ষেত্রে আসলে আপনার রেগুলেটরের দিক থেকে, নানা আইন থেকে, ইভেন বিভিন্ন যে ইনভেস্টিগেশন কমিটিগুলো হয়েছে তাদের দিক থেকেও আপনার একটা রেড ফ্ল্যাগ আপনার রেজ করা হয়েছিল, যে আসলে এখানে অডিটর রেসপন্সিবিলিটির একটা বিষয় ছিল, যে আসলে অডিটররা আপনার তাদের সেই প্রফেশনালিজম সেটা আপনার ধরে রাখতে পারেননি। অনেক ক্ষেত্রে তাদেরকে একিউজও করা হয়েছে। আসলে এই সিচুয়েশনটা আসলে মানে কেন তৈরি হলো আর কি? আসলে মানে এক্ষেত্রে আসলে এই ঘাটতিটা কোন জায়গায় ছিল, বা আসলে অডিটররা কেন ব্যর্থ হলেন আসলে তার সেই রোলটা প্লে করার জন্য? এখানে আমি শুরুতে বলবো যে অডিটরদের যে রোলটা ছিল অনেক ক্ষেত্রে সেটা রাইটলি প্লে করা হয়নি। সো আমি অ্যাডমিট করছি যে উই হ্যাড সার্টেন রোলস যেটা হয়তো আমরা আপ টু মার্ক দিতে পারিনি। কিন্তু এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা এখন কথা বলছি, মানে যে যাদেরকে নিয়ে কথা বলছি, ব্যাংকগুলোর ক্ষেত্রে হতে পারে, কর্পোরেট, বড় বড় কর্পোরেট যে ফেলারগুলো আসছে, এখানে কিন্তু দেখতে হবে যে টোটাল ইকোসিস্টেমটাকেই আপনাকে দেখতে হবে। এখানে অডিটরের রোল আছে, কিন্তু সে রোলটা কিন্তু লেটার সবার শেষের দিকে। এখানে প্রথমে আমি বলবো যে কর্পোরেশনের রোল ছিল, যারা প্রফেশনাল ছিল তাদের। দেন রেগুলেটরের একটা বড় রোল ছিল, যেখানে আছে স্টক মার্কেটের ক্ষেত্রে বিসেক, ব্যাংকের ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ ব্যাংক। আমি মনে করি যে রেগুলেটরের যে রোলটা, সেই রোলটা এখানে প্রচণ্ডভাবে ব্যর্থ হয়েছে। একটা এক্সাম্পল দিই, সেটা হলো যে আমি একটা ব্যাংকের বোর্ডে আছি, অডিট কমিটির চেয়ারম্যান হিসাবে আছি। তো সেখানে আমরা দেখেছি যে মোর অর লেস একটা ব্যাংকের অলমোস্ট, মানে কথার কথা বলে যে 365 দিনের মধ্যে 366টা রিপোর্ট দিতে হয় বাংলাদেশ ব্যাংকে, ঠিক আছে? এখন বিভিন্ন এরিয়াতে। সো দোজ আর ওকে। আমি বলবো যে ফাইন্যান্সিয়াল সেক্টর এটা কন্ট্রোলড হওয়া উচিত, খুব রেগুলেটেড হওয়া উচিত। এটা অল ওভার দ্য ওয়ার্ল্ডই আছে। আপনার সামান্য একটা মনিটারি ট্রানজ্যাকশন হলে ফ্ল্যাগ হচ্ছে, 4,000 টাকার উপরে বাইরে যেমন $3,000-5,000 হলেই ইটস রেইজ এ ফ্ল্যাগ অটোমেটিক্যালি সিস্টেম থেকে। তো ইট শুড বি লাইক দ্যাট। এটা নিয়ে আমাদের কোনো অবজারভেশন প্রবলেম নাই।
প্রবলেম হচ্ছে যখন আপনি একটা অর্গানাইজেশনকে বা একটা ইন্ডাস্ট্রিকে আপনি এত হাইলি রেগুলেট করছেন, তখন পরের স্টেপে প্রবলেমগুলো কিভাবে আসে? আসার তো কথা না। আপনার যদি একটা অর্গানাইজেশনের ইন্টারনাল কন্ট্রোলটা যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু অডিটরের পর্যন্ত যেতে হবে না। আপনার অর্গানাইজেশনের সিওপো এবং রিপোর্টিংই কিন্তু পুরো জিনিসটাকে সারফেসে নিয়ে আসবে যে এটা রাইট আর রং অথবা কোনো ব্যর্থ হয়েছে কিনা। অডিটর একটা জিনিস মাথায় রাখতে হবে, অডিটরদের সারা বছরের একটা ট্রানজ্যাকশনস, একটা ব্যাংক যদি ধরি, লক্ষ লক্ষ ট্রানজ্যাকশনস কোনো অডিটরের পক্ষেই সম্ভব না 100% ভেরিফাই করা। এটা তার স্কোপের মধ্যেও নাই। আপনি যে স্যাম্পলিং করে আসলে আপনি এক্স্যাক্টলি অল ওভার দ্য ওয়ার্ল্ড নিয়ম। আপনারা হয়তো জানেন যে আমরা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেমটাকে আমরা ফলো করি, ইটস আমাদের অ্যাডাপ্টেড ল। আমরা ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ডস থেকে ফলো করি। সো ইন্টারন্যাশনালি একটা অডিট যেভাবে হচ্ছে আমাদের এখানেও এক্স্যাক্টলি সেইটাকে ফলো করা হয়। তো এখানে স্যাম্পলিং আপনি যেটা বলেন এক্স্যাক্টলি, সেখানে অডিটরদের জাজমেন্ট থাকে যে আমি এই ট্রানজ্যাকশনের এই এতগুলো ট্রানজ্যাকশনের মধ্যে কীভাবে কতজনকে আমি দেখবো, দেখলে আমি যদি কনফিডেন্ট ফিল করি দেন আই এম ওকে, আই ক্যান সার্টিফাই যে দিস ইজ ওকে। তো এখানে যে জিনিসটা হচ্ছে অডিটর ওই কাজটুকু করেছে, তার যে যতটুকু দরকার যতটুকু স্যাম্পলিং করেছে, এর মধ্যে ভুল থাকতে পারে একমত। সেটা যদি মেজর কোনো ডেফিসিয়েন্সি, তার কাজের মধ্যে যদি কোনো গাফিলতি আমরা পাই আইসিএবি, আমরা তাকে শাস্তির মধ্যে নিয়ে আসি। আমরা এটা করছি, আমাদের এটা গত শুরু থেকে আজকে 50 বছর ধরে আমরা এগুলোকে নিয়ে আসি। আমাদের মোর দেন, আমরা এই পর্যন্ত গত 10 বছরে আমার মনে পড়ছে মোর দেন 150 চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে আমরা প্যানালাইজ করেছি। বাট হয় কি, আমরা তো পাবলিশ করি না, বা আমাদের হয়তো ওয়েবসাইটে থাকে। আপনি কোর্টে একজনের ফাঁসি হলে বা হলে এটা ফলাও করে নিউজেতে আছে, বাট আমরা ঠিক ওইভাবে প্রফেশনালি ব্যাপার করি না। বাট আমরা কিন্তু শাস্তির আন্ডার আনছি। সো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এক হচ্ছে পুরা ভ্যালু সিস্টেমে আমাকে দেখতে হবে কার কী রোল ছিল, সে কতটুকু রেসপন্সিবল ছিল, কতটুকু করেছে, এবং অডিটরদেরও রেসপন্সিবিলিটি আছে এন্ডের দিকে, সেখানেও ব্যর্থ হয়েছে। সেখানে আমরা যদি তাদেরকে কোনো জায়গায় আমরা যদি ডেফিসিয়েন্সি পাচ্ছি, আমরা নিজেরাও তাদের শাস্তি আনতে পারে। অন্য কোনো লয়ের আন্ডারে যদি সে প্যানালাইজড হয়, হি উইল বি গেট পানিশমেন্ট, নো কোশ্চেন অন দ্যাট, যদি কোনো জায়গায় তার যোগ শাসক থাকে ওইসব ব্যাপারে। বাট আমার মনে হয় জিনিসটা হয়তো আমাদেরকে ওইভাবে যদি আমরা দেখি, এবং এটাও আমি বলতে চাই এখানে খুব কাপল অফ ফিউ অডিটরসরা এখানে ইনভলভ আছে বা এই মধ্যে পড়েছে। মেজরিটি অফ দ্য অডিটরসের এই মধ্যেই তারা নাই, তারা তাদের কাজগুলো ওইভাবে করে গেছে। বাট রেগুলার বেসিসে আমাদের গত যে ঘটনাগুলো ঘটেছে এটাই না, আমরা রেগুলার বেসিসে কিন্তু এদেরকে ফলো আপ করি, কম আর বেশি দেয়ার আন্ডার আমাদের সার্ভিলেন্সে থাকে। আমরা ইন্টারন্যাশনাল গাইডলাইন্স অনুযায়ী আমরা তাদেরকে রিভিউতে রাখি সবসময় এবং শাস্তিযোগ্য হয়। ইকোসিস্টেমের কথা বলছিলেন, তো আমরা তো হচ্ছে যে বিশেষ করে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে একটা বিষয় খুব আলোচিত শোনা যায় প্রায়, যে ট্রাই পার্টি মিটিং। তো আসলে অনেক ক্ষেত্রে বলা হয় যে আসলে এটার কারণে আসলে অনেক কিছু কম্প্রোমাইজ হয়েছে। এই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমি আগেরবারই বলতে পারতাম, যাক আপনি তুলেছেন, আমি এখন বলি, কোনো অসুবিধা নেই। এটা সাম কাইন্ড অফ, আমি বলবো যে নট এ গুড প্র্যাকটিস। এটা আগে হতো, এখন হয়, এখনও আমি ব্যাংকে আছে হয়। বাট এখন যে জিনিসটা আগে যেটা হতো আপনারা হয়তো জানেন, আমি তাও বলি, সেটা হচ্ছে যে অডিটর কাজ শেষ করলো, কমপ্লিট করলো, অডিট ফাইন্ডিংসগুলো নিয়ে আসলো। পার্টিকুলার যদি একটা ক্ষেত্রে বলি, প্রভিশন, যে কতটুকু রাখতে হবে ব্যাড লোনসের এগেস্টে বা ডিফল্ট লোনের এগেস্টে। তো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বলে দিয়েছে কীভাবে প্রভিশন হবে হ্যান ত্যান, এবং অলসো বিআরপিটি গাইডলাইন্সটা ওখানে থাকে। তো প্রভিশন যেটা ক্যালকুলেট হয় 100, সে ধরেন ফর এক্সাম্পল একটা ব্যাংকে 10,000 কোটি টাকা প্রভিশন লাগবে, অডিটর এটা আইডেন্টিফাই করলো, করে ট্যাপেট মিটিংয়ে যখন বসলো, তখন বাংলাদেশ ব্যাংক থেকে প্রেশার আসে যে না, আপনি 10,000 প্রভিশন নিতে পারবেন না, বিকজ 10,000 প্রভিশন আমরা কোনো ডিভিডেন্ড দিতে পারবো না। অ্যান্ড এখানে প্রফিট মাইনাস হয়ে যাবে, প্রফিট মাইনাস হয়ে যাবে। এবং এখানে কিন্তু সাম ওয়ে শেয়ারহোল্ডার এবং ম্যানেজমেন্ট অফ দ্য ব্যাংকেরও একটা পজিটিভ সাইড থাকে, বিকজ ম্যানেজমেন্ট হচ্ছে দে উইল গেট মোর বোনাস, তারা তাদের ক্রেডিটেবিলিটি আসবে। সেকেন্ড হচ্ছে দি আপনার শেয়ারহোল্ডাররা দে উইল গেট ডিভিডেন্ড, ম্যাক্সিমাম অ্যামাউন্ট তারা নিয়ে যেতে পারবে। তো এই ক্ষেত্রে তারা কী করে প্রভিশনটাকে সাপ্রেস করা হয়, এবং বাংলাদেশ ব্যাংক থেকে বলে দেয় ট্যাপেটি মিটিংয়ে নাও, ওকে আপনাকে 5,000-এর বেশি আপনি প্রভিশন করতে পারবেন, আপনি এইভাবে করে আপনি রিপোর্ট দিয়ে দেন। এমনও ঘটনা হয়েছে, সেটা হচ্ছে যে একটা ফিগার অ্যাগ্রি করে ট্যাপেটি মিটিং এন্ড হয়েছে, পরের দিন সকালে যখন অডিটর রিপোর্ট দিতে গেছে, তখন আবার ইনস্ট্রাকশন আসছে, না 5,000 করা যাবে না, 1,500 কোটি করতে হবে। সে এইভাবে হয়েছে। এইভাবে হয়ে এখন যদি আপনি দেখেন গত এই বছর
ইসলামী ব্যাংকের একসাথে 60,000 কোটি টাকা প্রভিশনের আসছে। এটা যদি আপনি প্রতি বছরে বছরে গত 10 বছর নিয়ে আসতেন, আজকে এই সিচুয়েশন দাঁড়াতো না। তাহলে হতো কি, আপনি গত 10 বছরে 60,000 কোটি টাকার প্রভিশন নেওয়া হয়নি, কিন্তু নেওয়া হয়নি বলেই কিন্তু 60,000 কোটি টাকা অ্যাটলিস্ট ডিভিডেন্ড হিসেবে বার হয়ে চলে গেছে। এটা যদি তখন প্রভিশন না হতো, তাহলে লেস অ্যামাউন্ট থাকতো ডিভিডেন্ড পেমেন্টের জন্য, আজকে এই সিচুয়েশন দাঁড়াতো না। সো অবভিয়াসলি আমি বলবো, এখন আমি জানি যে এখন ট্র্যাপেটি মিটিংয়ে এই জিনিসটা করা হয় না, মিটিং হয়, ডিসকাশন হয়, দোজ আর ওকে ফাইন, কোনো প্রবলেম আমি দেখি না। কিন্তু অডিটরের ইন্ডিপেন্ডেন্সের উপরে যখনই আপনি ইম্পোজ করবেন কিছু, তখনই এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে, এবং তাই হয়েছে। সো এখন আমরা আশা করছি, আমরা দেখতে পাচ্ছি যে অডিটর এখন রাইট ফিগার নিয়ে আসছে, এবং রাইট ফিগারটাই এখন দেখানো হচ্ছে প্রভিশন হিসাবে। সেই জন্য এখন ইসলামী ব্যাংক দেখেন এবার হয়তো 60,000 কোটি টাকা প্রভিশন দেখেছে, করে কিছুটা প্রফিট দেখেছে, বাট এইটা মেকআপ করতে মানে ক্যাপিটাল তো অলরেডি কাট হয়ে গেছে, একদম রিটার্ন আনিছে, এইটা যতটুকু সময় লাগে এটা অবশ্যই সময় বেশি লাগবেই। এই যে আপনি যে স্ট্যান্ডার্ডগুলোর কথা বলছিলেন যে কিছু কিছু এক্সাম্পশন ছাড় দেওয়া আছে, আসলে এগুলোর কারণে কি গ্লোবালি আমাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওইটার অ্যাকসেপ্টেন্স নিয়ে তো নিশ্চয়ই প্রবলেম হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। যদি আমরা এরকম প্র্যাকটিস দেখছি না, আসলে আমাদের লোকাল কোনো কোম্পানি আসলে গ্লোবাল লিস্টিং এ যায় না, না, কিন্তু যদি যায় তখন তো নিশ্চয়ই এই ইস্যুগুলো ডেফিনেটলি গ্লোবাল লিস্টিং এ গেলে আপনাকে কিন্তু দেখা যাবে যে ওরাও তাদের অডিটরকে দিয়ে পুরো ভেরিফাই করাবে। এটা রিয়েলি যে আমরা এখানে যেটা করছি, এটার উপরেও তারা প্রবাবলি সেকেন্ড ওপিনিয়ন, সেকেন্ড অডিট হয়তো করানো হতে পারে বলে তারা আমরা মনে করি করতে পারে, বাট অবভিয়াসলি ইম্প্যাক্ট পড়বে। ব্যাংক সেক্টরের একটা সার্টেন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নিয়ে হচ্ছে যে আইএমএফ এর দিক থেকে তাদের কিছু সাজেশন ছিল IFRS 9। তো মূলত হচ্ছে যে তাদের প্রেশারের কারণেই আসলে সেন্ট্রাল ব্যাংক ওইটা ইমপ্লিমেন্টেশন করার একটা গাইডলাইন আপনার দিয়ে দিয়েছে, আসলে এই সময়ের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। এটা নিয়ে বেশ আলোচনাও হচ্ছে যে আসলে আপনার এই IFRS 9 যদি ফুললি ইমপ্লিমেন্ট হয়, তাহলে আমরা ব্যাংকিং সেক্টরের এখন যে অ্যাসেট কোয়ালিটি যেটা দেখছি, এটা সিগনিফিকেন্টলি ডেটোরেট করবে। তো এই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, এটা আমি বলবো যে হ্যাঁ, এটা গুড ডিসিশন নেওয়া হয়েছে। এটা যেহেতু ইন্টারন্যাশনাল প্রেশার আছে, আমরা তো অনেক দিন থেকেই প্রেশার দিচ্ছি বাংলাদেশ ব্যাংকে, তো গুড পার্ট যে বাংলাদেশ ব্যাংক হ্যাজ টেকেন এ ডিসিশন। আমার পার্সোনাল ওপিনিয়ন যে এটা 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 অবশ্যই ইমপ্লিমেন্ট করা উচিত। অ্যাটলিস্ট হয়তো ইনিশিয়াল ধাক্কাটা আমরা নিয়ে নিলাম, বা তারপর থেকে অন্তত আমরা অ্যাসেস কোয়ালিটি, তার রাইট কোয়ালিটি নিয়ে আমরা কন্টিনিউ করতে পারবো। সো আমি পজিটিভলি দেখছি, শুধু যে IMF বা ওয়ার্ল্ড ব্যাংক প্রেশার দিচ্ছে বলেই যে আমরা অ্যাকসেপ্ট করবো তা না, বাট এটা আমাদের অনেক আগেই করা উচিত ছিল। গুড পার্ট হচ্ছে যে এটার সঙ্গে আমরা ICAB টোটালি অ্যালাইন্ড আছে বাংলাদেশ ব্যাংকের সাথে, আমাদের একটা জয়েন্ট টিম কাজ করছে যে এটা ইমপ্লিমেন্টেশনটা কীভাবে আমরা আগায় নিতে পারি। এটার সাথে যেটা আরও একটা জিনিস কাজ হচ্ছে, সেটা হয়তো আপনি আমরা সাস্টেনেবিলিটির কথা বলছি, S1 S2 বলে, একটা হলো আপনার দুটোই হচ্ছে আপনার ESG এর বিষয়টা তো এখন অনেক এমফাসিস দেওয়া হচ্ছে গ্লোবালি। এটাও গুড পার্ট, এটাও স্টপ হয়েছিল, এবং আমি জানি 2024-এ ডিসিশন হয়েছে যেটা 3 বছরের মাথায় 100%-এ বাংলাদেশ ব্যাংক নিয়ে যাবে। বিসেক হ্যাজ অলরেডি টেকেন এ ডিসিশন এটার উপরে, যে এটা কর্পোরেটেও এই জিনিসটাকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, বিকজ সাস্টেনেবিলিটি এর বাইরে আর কেউ যেতে পারবে না, অল ওভার দ্য ওয়ার্ল্ড সেম হয়ে যাবে। আপনার যেটা একটু আগে যেটা বললেন ইনভেস্টার্স কনফিডেন্স বা ইয়েতে, সেক্ষেত্রে কিন্তু সাস্টেনেবিলিটি রিপোর্ট তারা দেখতে চাইবে। আপনি তো খেয়াল করেছেন কিছু কিছু ব্যাংক কিন্তু এখন থেকে রিপোর্ট করা শুরু করেছে, তাদের অ্যানুয়াল রিপোর্টে একটা পার্ট থাকে সাস্টেনেবিলিটি, অর দ্যার ইজ এ সেপারেট রিপোর্ট অন সাস্টেনেবিলিটি রিপোর্টিং। সো এই পার্টে আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা প্রচণ্ড একটা বড় রোল প্লে করছি, in terms of resource allocation, in terms of the knowledge development, in terms of training বলেন, CPD বলেন, এগুলো তো সব করে আমরা এখানে একটা পজিশন নিয়ে যাচ্ছি, সো দ্যাট বাংলাদেশ যেন এটার উপরে একটা পজিশন নিয়ে এটাকে ফুললি ইমপ্লিমেন্ট করতে পারে, both in corporate and also in the banking sector. এটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাংকিং সেক্টরের জন্য, বিকজ ওইটা আমরা দেখতে হবে যে ব্যাংকের যেহেতু পাবলিক মানি, ইটস ফুললি পাবলিক মানি, এখানে এটার ইমপ্লিকেশনসটা অনেক বেশি। আমরা তো বিভিন্ন দেশের ক্ষেত্রে আমাদের ইন্ডিয়া বলি, পাকিস্তান বা শ্রীলঙ্কা, কিছুদিন আগে একটি সেমিনার আসলে এই বিষয়টা আপনার আলোচনা হচ্ছিল, যে আসলে IFRS 9 ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কাদের কিরকম সময় লেগেছে বা তাদের প্রিপেয়ার্ডনেস কতটুকু ছিল। তো আমাদের এখান থেকে আসলে আপনার যে ধরনের রেজিস্ট্যান্স আমরা দেখি যে আসলে না এই হলে আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে, অনেক খেয়ে যাবে, আসলে আপনারা তো রিজিওনাল এবং গ্লোবালি কানেক্টেড, অন্য কোথাও কি আসলে এই ধরনের রেজিস্ট্যান্স আসে, নাকি এটা আমাদের একটা সাইকোলজিক্যাল একটা ফেনোমেনা বলা যায়? আমি যতটুকু আমরা দেখেছি, শ্রীলঙ্কা বলেন, ইন্ডিয়া মেজর মার্কেট, পাকিস্তান, তারা কিন্তু আগে আছে আমাদের থেকে ইন টার্মস অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ইমপ্লিমেন্টেশন,
অডিট কোয়ালিটি, দেন মার্কেটে অন্যান্য রেগুলেটরের রোল, অর্ডিন্যান্স, লিগ্যাল ব্যাকগ্রাউন্ড, এগুলো সবগুলোতে তারা অনেক অনেক বেটার পজিশন আছে। আমাদের এখানে যেহেতু কিছুটা বাধা হয়ে আসছে গত একটা রিজিম, বিরাট লং রিজিমে সব কিছু থেকে স্টপ করা হয়েছে। মানে আপনি রেগুলেটর, আমি বলবো না যে রেগুলেটর কমপ্লিট নিজের দোষেই সব কিছু করেছে, এখানে অনেক ইনফ্লুয়েন্স ছিল, আমি আর ডিটেলস বলছি না। So, তারাও যে অনেকে তাদের কাজ প্রপারলি করতে পারেনি, ইনক্লুডিং আমি যদি মিডিয়ার কথা বলি, ইভেন আপনাদেরও অনেক জায়গায় আপনারা অনেক কিছু করতে পারেননি। তো সেটার থেকে আমরা বার হয়ে আসছি, আশা করছি আমরা পরের গভর্নমেন্ট দেখতে যাচ্ছি, এবং উই এক্সপেক্ট যে দিস উইল কন্টিনিউ, আমাদের যে রিফর্মসের জিনিসগুলো যেটা বাংলাদেশে স্টার্ট করেছে এই গভর্নমেন্ট, অ্যান্ড দ্যাট উইল কন্টিনিউ। তো আমি মনে করি যে এটা এটা অন্যান্য দেশের এক্সাম্পলগুলো আমাদের নেওয়া উচিত, এবং আমরা যেখানে দেখেছি যে না এই ধরনের রেজিস্ট্যান্স হয়নি, বিকজ ওরা অলওয়েজ ডেভেলপমেন্টের সাথে সাথে আগিয়েছে। আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি। আমরা যদি ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট তো দূরের কথা, আমি বলবো যে ইভেন ইন্ডিয়ার সাথেও বা পাকিস্তানের থেকেও আমরা অনেক পিছিয়ে আছি অনেক জায়গায়। তো অবভিয়াসলি এটা আমরা যদি কন্টিনিউ করতে পারি উইথ অল দ্য লিগেল সাপোর্টিংস, যেখানে যেখানে চেঞ্জ দরকার করে গেলে আমরা একটা পজিশনে যাব। বাট ইনিশিয়াল হয়তো একটা হিট আমাদের ইকোনমিতে আসবে, সেটা কর্পোরেটেই বলেন, সেটা রেগুলারদের কাছেই বলেন, সেই হিটটা আমাদেরকে অ্যাবজর্ব করতে হবে। যেটা আমি যদি ব্যাড লোনের কথা বলি, 6 লাখ কোটি টাকা আমরা জেনে গেছি। সো এখন এই 6 লাখ কোটি টাকা ধরে নিয়ে আমরা আগাবো, যে ঠিক আছে যেটা হয়েছে হয়েছে, লেটস আমরা ওয়ার্ক অন, যাতে আমাদের এই জিনিসটাকে আমরা একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি। এখন তো আপনার এই লোন দেওয়ার আগেই আসলে এক্সপেক্টেড ক্রেডিট লস হিসাব Yes, করে yes. আপনার আগে থেকে আসলে প্রভিশন Yes, রেখে দিতে yes, হচ্ছে, এটা yes, তো yes. মানে একটা হিউজ হ্যাঁ, ইম্প্যাক্ট পড়ার কথা। ডেফিনেট পড়বে। এইটা ধরেন আপনি 2-4 বছর আমরা এটা করতে পারি, একটা সিস্টেমের মধ্যে চলে আসবে, তখন আর এতটুকু আমি মনে করি না যে পেইনফুল হবে জিনিসটা। একটা খুব বেশ সেন্সিটিভ ইস্যু, খুবই আলোচিত হয় আমাদের ক্যাপিটাল মার্কেটে, যখন নাকি আপনার কোনো কোম্পানি আসে, তার প্রসপেক্টাস, অডিটর রিপোর্ট, এবং হচ্ছে যে ওই কোম্পানি পোস্ট লিস্টিং তার পারফরমেন্স, এবং কোনো কারণে যদি হচ্ছে যে সেই কোম্পানি ফেল করে, তখন আসলে আপনার রিলেটেড যেই আপনার অথরিটিস ছিল এবং যারা আসলে আপনার প্রসপেক্টাস রিপোর্টিং এগুলোর সাথে রিলেটেড, সবার উপর আসলে একটা রেসপন্সিবিলিটি চলে আসে। তো এক্ষেত্রে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে এই লিস্টিং হতে যাচ্ছে এই কোম্পানি বা ওইগুলোর ক্ষেত্রে, যেহেতু এগুলো হচ্ছে যে একটা পাবলিক ইন্টারেস্ট আপনার হিউজলি এখানে রিলেটেড থাকে, তো ওই ক্ষেত্রে ওইগুলোর আপনার অডিটিং করার ক্ষেত্রে আপনাদের দিক থেকে কি আসলে কোনো বিশেষ ইনস্ট্রাকশন, বিশেষ ইম্পর্টেন্স, বা মানে আসলে আপনাদের রোল প্লে করার একটা মানে সুযোগ আছে কিনা, যা আসলে এই ইস্যুগুলো বা হচ্ছে যে ওই বিতর্কগুলো যাতে আসলে আপনার তৈরি না হয়? করতে পারে এক্স্যাক্টলি না, আছে অলরেডি আমরা কিছু স্টেপস আমাদের ইন্টারনাল নিয়েছি। আপনি বলেছিলাম বা আপনাকে বলা হয়নি, সেটা হলো যে আমরাও দেশের রিফর্মসের সাথে সাথে আমরা আমাদের ইনস্টিটিউটকে অলসো একটা রিফর্মসের থ্রুতে নিয়ে যাচ্ছি। সেখানে কী ধরনের রিফর্ম, সেখানে হচ্ছে যে আমরা যে কাজগুলো করতাম, যে প্রসেসগুলো ফলো করতাম, আমরা প্রত্যেকটা রিভিউ করছি, এবং অবভিয়াসলি সেখানে ডেভেলপমেন্টের সুযোগ আছে এবং আমরা সেগুলো টেক কেয়ার করছি। তো সেটার প্রসেস হিসাবে আমরা অবভিয়াসলি আমাদের যে রিভিউ প্রসেসটা থাকে অডিটরের উপরে, অডিট কোয়ালিটির উপরে, এই পার্টের আমরা স্ট্রং আমরা পজিশন নিয়েছি। উই আর রিক্রুটিং হাই কোয়ালিটি পিপুল এবং হিউজ নাম্বার, যেখানে আমরা যাতে এই কাজগুলো করে যেতে পারি। এখানে আমরা যখন কোম্পানিগুলোকে সিলেক্ট করছি বা অডিট ফার্মগুলো সিলেক্ট করছি, তখন আমরা পাবলিকলি ইন্টারেস্টেড যে এন্টিটিস, যেটাকে পাই বলছেন আপনি, যেগুলো পাবলিকে, যে আপনার স্টক মার্কেটে ওরা চলে আসছে, এদের উপরে আমরা হাই ইম্পর্টেন্স দিচ্ছি। ব্যাংকস পাবলিকলি, সো ওখানে থাকবে। সো আমরা কী করছি, ক্যাটাগরিজ ওয়াইজ আমরা আমাদের ইন্টারেস্টগুলোকে পার্টিকুলারলি সার্ভ করার জন্য আমরা অ্যাটেনশন দিচ্ছি। সো এই প্রসেসটা আমাদের শুরু হয়ে গেছে। এটা আমরা খুব শীঘ্রই আমরা সেক্টরাল ওয়েতে আমরা অডিট রিভিউগুলো করবো, আমাদের অডিটরকে রিভিউ করবো। আমরা তো কোম্পানিতে যাব না, আমরা শুধু অডিটরকে রিভিউ করবো যে তুমি কাজগুলো ঠিক মতো করেছো কিনা, এটা এক। সেকেন্ড হচ্ছে আমরা স্টক মার্কেটের সাথে, বিসেকের সাথে অ্যালাইন্ড ইন লট অফ এরিয়াস। ওরা XBRL বলে একটা সফটওয়্যার ডেভেলপ করছে বিসেক, যেটা আমরা কমিটিতে আছি, আমাদের একটা সাব কমিটির আমরা হেড করছি। এটা যেটা হচ্ছে সেটা হলো যে কর্পোরেটগুলোকে যারা বিসেকে লিস্টেড, তাদেরকে রেগুলার বেসিসে সিস্টেমে রিপোর্টিংটা করতে হবে ইন এ প্রেসক্রাইব ফরম্যাট। তাহলেও কি, যেটা আমি শুরুতে বলেছিলাম যে রেগুলেটরের রোল, আপনি যদি পিরিয়ডিক বেসিসে ফলো আপ করতে থাকেন, তাহলে কিন্তু পরে তার কাছ থেকে রিস্ক সাডেন কিছু আসাটা অনেক মিনিমাম হয়ে যায়। হ্যাঁ, রিপোর্টিং ক্ষেত্রে আমরা যদি প্রতি মাসে একটা করে রিপোর্ট পাই, আমি মাল্টিন্যাশনাল আমার ব্যাকগ্রাউন্ড, আমরা প্রতি মাসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতাম, যেটা ম্যানেজমেন্ট রিভিউ করতো বা আমাদের শেয়ার হোল্ডারে রিভিউ করতো। তাতে ওই কি ভুল ত্রুটি করার সম্ভাবনাটা থাকতো না, ধরা পড়তো শুরুতেই যে আমি এখানে ভুলটা করছি, কারেক্টিভ, যাতে পরের মাসে না থাকে।
সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি মাল্টিনেশনাল কোম্পানি দেখেন গত 50 বছরে বাংলাদেশে কোনোটা ফেল করেনি, কোনো জায়গার থেকে কমপ্লেন আসেনি যে অডিটরে ফেলের জন্য এই কোম্পানিটা ফেল করেছে। নেভার, আমার জানা মতে আমি একটা কমপ্লেন আমি পাইনি। এখনো যারা টপ মাল্টিনেশনাল ইভেন স্টক মার্কেট আছে, আপনি কোনো কমপ্লেন পাবেন না যেখানে অডিটর তার করেছে। মানে অন্যান্য এবং ক্ষেত্রে তাদের ফাইন্যান্সিয়াল গুলো কিন্তু বেটার রিফ্লেক্ট করে তাদের বিজনেস পজিশন। সেটাই, মানে এখানে যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হলো যে কর্পোরেটগুলোর স্ট্রং কমিটমেন্ট থাকতে হবে ইন দ্য প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, যে ইট ইজ ডান প্রপারলি অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। সেক্ষেত্রে অডিটরের রোলটাও অনেকাংশে, আপনি যদি এখানে গুড কোয়ালিটি দিলে, রিপোর্ট দিলে, আপনার অডিট করতেও গুড কোয়ালিটি আসবে। বিকজ অডিটর 100% করতে পারছে না, এটা কিন্তু ম্যানেজমেন্ট করছে। এবং ম্যানেজমেন্টের বড় বড় কোম্পানিতে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট আছে, সেটা রেগুলার বেসিসে তারা ফলো আপ করে যায়। সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা সেখানে তো অনেক ক্ষেত্রে আপনাদের মেম্বাররাই থাকে। হ্যাঁ, আমাদের মেম্বারে থাকে, এই অডিট প্রফেশনাল লোকেরাই থাকে। সো হচ্ছে কি, ওইখানে একটা স্ক্রিনিং হয়ে যাচ্ছে। সো আপনার ওই কোম্পানি ফেল করার সম্ভাবনা একেবারে জিরোতে চলে যায়, কিংবা রাইট ইনফরমেশনটা আসে, ফেল হলে ফেলই, এটা এই কারণে ফেল করেছে, ঠিক আছে। সো ব্যাক টু বিসেক এটা করছে, হুইচ ইজ ভেরি অ্যাপ্রিসিয়েবল। আমি বলবো যে রেগুলার রিপোর্টিং দে হ্যাভ স্টার্টেড, ওই বছরের লাস্টে অডিট রিপোর্টের উপরে নির্ভর করছে না। তো এটা একটা গুড পার্ট। আমার মনে হয় যতটুকু যে বিসেক কতগুলো পলিসি লেভেলে চেঞ্জ এসছে, আপনি বিভিন্ন পলিসি তারা করেছে, সেইগুলোতে এই জিনিসটাকে আরও বেটার ওয়েতে করা হচ্ছে। বিকজ টাস্ক ফোর্স থেকে, অনেকগুলো টাস্ক ফোর্স থেকে যে রেকমেন্ডেশনগুলো আসছে রিলেটেড টু অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং, ওই জায়গায় কিন্তু একটা ইম্পালসেস এসছে। থার্ড পয়েন্ট যেটা আমি 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 দেখেছি, শুনেছি, আমি পার্ট অফ দিস আছি, সেটা হলো যে কর্পোরেট গভর্নেন্স কোড। এই কর্পোরেট গভর্নেন্সের বিসিকের যেটা 2018-তে করা, কর্পোরেট গভর্নেন্সের কোডে কিন্তু রোলস অফ দ্য সিএফও, ম্যানেজমেন্ট, অডিট কমিটি ডিফাইন করা আছে। এইটা বিসেক রিসেন্টলি তারা ডিসিশন নিয়েছে, এটা তারা ইমপ্রুভমেন্ট করবে। তো এটা ইমপ্রুভমেন্ট করাতে 18 সালে হয়েছে, অবভিয়াসলি 5-6 বছর হয়ে গেছে, চেঞ্জ আসতেই পারে। এখানেও আমরা একটা রোল প্লে করার চেষ্টা করছি, যে এইখানেও যেন অডিটরদের রোলটা ওইভাবে থাকে, বা সিএফওদের রোলটা যেন আমরা এনশিওর করতে পারি। সো আমরা অ্যালাইন্ড আছি অনেকের সাথেই, আমরা কাজ করছি সো দ্যাট লিগ্যাল সাইডে যেখানে যেখানে গ্যাপ আছে, ইভেন এনবিআরও কিছু কিছু জায়গায় যেখানে যেখানে আছে, সেই জায়গাগুলো আমরা করছি। আপনার মনে হয় এটার সঙ্গে আমি যেটা বলতে পারি, আমরা শুনেছেন ডিভিএস সিস্টেমটা, ডিভিএস সিস্টেমটা আমাদের একটা যুগান্তকারী জিনিস। এটা আমরা শুরু করেছিলাম একটাই কারণে, সেটা প্রচুর ফেক অডিট রিপোর্ট হতো, যেটা ট্যাক্সে সাবমিট করে ওটা দিয়ে অ্যাসেসমেন্ট হয়ে যেত, সেটা আমরা স্টপ করেছি। তো এইটার ফলো আপ হিসেবে স্টিল আমরা এই ধরনের ইনিশিয়েটিভ প্রোঅ্যাক্টিভলি আমরা নিচ্ছি, যেখানে আমাদের অডিট কোয়ালিটিটা বেটার পজিশনে যেতে পারে ফর দ্য বেনিফিটস অফ দ্য অল স্টেক হোল্ডার্স। আপনি ডিভিএস এর কথা বললেন, তো এই সিস্টেমটাকে তো মানে এটা তো হচ্ছে যে আপনারা করেছিলেন যাতে হচ্ছে যে আপনার এন্ট্রি করা যায়, যে আসলে আপনার ওইটা অডিট, যে অডিটর সেটা অডিট করেছেন তিনি যাতে সেটা জাস্টিফাই করতে পারেন, এখানে যাতে ফেক রিপোর্ট যাতে দেয়া না যায়। তো এটা তো প্রাইমারি একটা কাজ হয়েছে। তো আসলে এই প্ল্যাটফর্মটাকে কি আরো এনরিচ করার সুযোগ আছে কিনা? অডিট কোয়ালিটি বলেন, বা হচ্ছে যে নির্দিষ্ট কিছু স্ট্যান্ডার্ড আসলে ফুলফিল না হলে ওইখানে এন্ট্রি দেওয়া যাবে না। এখন তো আপনার অটোমেশন এর যুগ আসছে, তো সেটাকে কি আরো ইমপ্রোভাইজ করে হচ্ছে যে ওই ধরনের প্ল্যাটফর্মে রূপান্তর করার সুযোগ আছে? একদম সুন্দর কথা বলেছেন আপনি। সেটা হলো আমরা অলরেডি আমাদের একটা টাস্ক ফোর্স এটার উপর কাজ করছে। রিসেন্টলি আপনি হ্যাপি হবেন যে এই টাস্ক ফোর্সের সাথে এনবিআর-এর একটা গ্রুপ অ্যাড হয়েছে। এনবিআর চাচ্ছে যে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে তারা রিসেন্টলি এনবিআর এবছর কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন ফুললি অটোমেটেড হয়ে গেছে, আমরা সবাই কিন্তু সাবমিট করেছি। কারেন্ট চেয়ারম্যানের একটা উইশ যে কর্পোরেট ট্যাক্স রিটার্নটাও অটোমেটেড করে ফেলা। তো কর্পোরেট ট্যাক্স রিটার্নের মেজর ফার্স্ট ডকুমেন্ট হচ্ছে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, যেটার থেকে ফিগারগুলোকে নিয়ে রিটার্ন ফিল আপ করা হয়। ওনার উইশ এবং সেই অনুযায়ী আমি টাস্ক ফোর্স করছি, আমি খুব গ্লাডলি অ্যাকসেপ্ট করেছি রহমান ভাইয়ের অ্যাপ্রোচটা। আমরা ফুললি ডেডিকেটেড থাকবো আপনার সাথে, আমরা ওইটা করতে চাই। এটার ফলো আপ হিসেবে যেটা আসবে সেটা হলো যে ফুল অডিট রিপোর্টটাই আমরা ডিভিএসে নিয়ে আসবো। এখন সেটা নাই, এখন আছে 4-5টা ফিগার যেটাকে ভেরিফাই করতে পারবে। ফিজিক্যাল রিপোর্টটা যখন পাবে কমিশনার, তখন দেখতে পাবে যে এটা ফেক কিনা। ওখান থেকে 4-5টা নাম্বার আছে, এখানে মিলিয়ে দেখবে যে ইটস ওকে, আদার দেন দ্য ডিভিএস নাম্বার, যেটা অটো জেনারেট হচ্ছে। সো অলরেডি ওখানে ফাইন্ডিং হয়ে যাচ্ছে। এখন আমরা যেটা করতে চাচ্ছি ওটা হলো একটা সাইড, এটা যদি করতে পারি এটা যুগান্তকার হয়ে যাবে, যে আপনি সেই ধরনের এই 58,000 অডিট রিপোর্ট আমাদের বছরে, এখন আর এটা হার্ড কপি দেওয়া লাগবে না, ওখানে ভুল নাম্বার থাকতে পারে, উল্টা মাথা প্রচুর সব জিনিসগুলো ম্যাপিং করা থাকবে কর্পোরেট রিটার্নে সেক্টর ওয়াইজ, ওইগুলোকে ম্যাপিং হিসেবে ফিগার চলে যাবে।
সো কোনো ধরনের আর ম্যানুয়াল ইন্টারভেনশন করার সুযোগ থাকবে না, যেটাতে আপনার অনেক কিছুই কমে যাবে। সো এটা আমরা করতে পারলে খুব ভালো হবে। এর বাইরেও আমরা আমাদের অডিট প্রফেশনের যারা প্র্যাকটিসে আছে তাদের কিছু কিছু জিনিস আছে যেটা কমপ্লায়েন্স রিলেটেড, এটা আমরা ডিভিএসে নিয়ে আসবো। আমরা অলরেডি ম্যাপিং করেছি কিছুগুলো, এগুলোকে ডিভিএসে নিয়ে আসলে আমরা আমাদের কমিউনিটিকেও একটা ভালো কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবো। সো উই হ্যাভ এ প্ল্যান। আপনার সুন্দর কোশ্চেন, ডেফিনেটলি প্রচুর এখানে অ্যাকোমোডেট করার সুযোগ আছে ইমপ্রুভমেন্টে, যেটা আমাদের টোটাল অডিট প্রফেশনকে একটা বেটার শেপে নিয়ে যেতে পারে। মানে এরকম একটা সিস্টেম যদি থাকে যে এগুলো কমপ্লাই না করলে আসলে আপনার এন্ট্রি দেওয়া যাবে না, তখন তো আসলে আপনার কিছু করার থাকবে না। এক্স্যাক্টলি হতে পারে। এবং এই সিস্টেমটাকে এখন শুধু এনবিআর না, ইভেন এই সিস্টেমটা এফআরসি ক্যান ইউজ, বিকজ অডিটর দিনে ওনার কাজ করছে। সো সাম রিলেটেড ইনফরমেশন যেটা এফআরসি কোনো অডিটর জানতে চায়, হি ক্যান গেট ডাইরেক্টলি ফ্রম দিস এপিআই থ্রুতে নিয়ে নেবে জিনিসগুলো। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি সিস্টেম ওরাও ইউজ করতে পারে। যে কোনো আমাদের যাদের সাথে এমআরএ আছে, রেকগনিশন এগ্রিমেন্ট আছে, বা আমাদের এমইউ আছে, সবাই এটার থেকে বেনিফিটসগুলো পেতে পারে। এটা নিয়ে মানে আমরা চাচ্ছি যে স্টেক হোল্ডার্স কাউকে না করবো না, যে যার দরকার যতটুকু ইনফরমেশন আমরা রেডি আছি তাকে সেই ইনফরমেশনগুলো প্রোভাইড করার জন্য। আপনি এফআরসির কথা বলছিলেন, আমরা যদি পায়ের ডেফিনিশন যদি দেখি, অনেকগুলো সংস্থা এখানে চলে আসে, তো তাদের লোকবল সক্ষমতার বিষয় আছে, এবং প্রায় 10 বছরের মতো সময় পেরিয়ে এগুলো এখন আসলে আমরা একটা যদি ফুললি ফাংশনাল রেগুলেটরি বডির কথা যদি চিন্তা করি, এফআরসিকে এখনো সেভাবে দেখিনি। তো এক্ষেত্রে আসলে জিনিসগুলো আসলে কিভাবে ওভারসি করা হচ্ছে, বা মানে এই যে একটা হিউজ নাম্বার, আসলে মানে এটা নিয়ে আসলে মানে আপনাদেরই বা মূল্যায়ন কি, আসলে এইগুলো আসলে কিভাবে এনশিওর করা হবে? রাইট। হ্যাঁ, এটা একটু স্যাড, যেটা হোক যে কোনো কারণেই হোক, আমি জানি না গভর্নমেন্টের সাইড থেকে সেই ধরনের অ্যাটেনশন হয়তো ছিল না, যে কারণে আজকে 10 বছর হয়ে যাচ্ছে এফআরসি সে জায়গায় দাঁড়াতে পারেনি। যে ইস্যুগুলো নিয়ে এফআরসি স্টাবলিশড হলো, যে একটা ডিসিপ্লিন নিয়ে আসা কর্পোরেট রিপোর্টিং অ্যান্ড অডিটিং সাইডে, সেই পার্টটুকু হয়নি এখানে। বা আমি যদি বলি গত 1-1.5 বছরে ব্যাংকিং সেক্টরে আপনার যে স্পেশাল অডিট গুলো হয়েছে, সেগুলো সেন্ট্রাল ব্যাংকের ইনিশিয়েটিভের পরিবর্তে এটা তো এফআরসির দিক থেকে এফআরসি ইনভেস্টিগেশন করে এগুলো আপনার মানে রিভিল করার কথা। ওনার লতেই কভার করে যে সে এগুলো রিভিউ করতে পারে পাই হিসেবে। ইটস পাইয়ের সাইজ অনুযায়ী ইটস এ হিউজ এরিয়া। আপনি যদি স্টক মার্কেটে দেখেন, ওখানেও কিন্তু বড় বড় কর্পোরেটগুলো কিন্তু ওনাদের আন্ডারে এটা করা উচিত ছিল। বা ওনাদের দুটো এরিয়া আছে এফআরসি, যদি মোদ্দা কথা যদি বলি, একটা হচ্ছে কর্পোরেট রিপোর্টিংয়ে তাদের অ্যাটেনশন, সেকেন্ড হচ্ছে অডিটিং কোয়ালিটির উপর অ্যাটেনশন। অডিটরদের কোয়ালিটি এবং এইসব সাইডে কিন্তু আমরা আইসিবি অনেক কাজ করছি, অলরেডি আমাদের সিস্টেম করা আছে, ল সাপোর্ট করছে, আমরা এটা করছি। কিন্তু আমাদের কোনো ধরনেরই কিন্তু স্কোপ নাই টু গো টু দ্য কর্পোরেট টেল যে তুমি এটা ঠিক করছো না, বা অ্যাকর্ডিং টু হচ্ছে না, ঠিক আছে। আমরা শুধু অডিট রিপোর্টের মধ্যে নিয়ে আসতে পারি, অতটুকুই। এইটার পুরো দায়িত্ব কিন্তু আছে এফআরসির। সো আমরা মনে করি যে এফআরসির এখন কমপ্লিট অ্যাটেনশন দেওয়া উচিত কর্পোরেট রিপোর্টিং সাইডে, যেটা বিশেষ কিছুটা হলেও দিয়েছে কর্পোরেট গভর্নেন্স কোডের থ্রুতে, বাট ওটা দিয়েছে গভর্নেন্স স্ট্রাকচারে, নট অন দ্য রিপোর্টিং সাইডে। রিপোর্টিংটা এফআরসি করতে পারতো। আমার মতে আমি যেটা ফিল করি, আপনার সাথে আমি টোটালি একমত, সেটা হলো যে এফআরসি যদি দাঁড়াতে পারতো আর দিতে, তাহলে হয়তো আমাদের অনেক এরিয়াতে তারা একটা বেটার শেপে রাখতে পারতো। আজকে হয়তো এতটুকু সিচুয়েশন আমাদের দাঁড়াতো না, যেগুলো সমস্ত ফেলিয়ারগুলো হয়েছে। বিকজ রেগুলার রিপোর্টিং থাকলে কিন্তু মানুষের একটা অ্যাটেনশন থাকে, অতটুকু মানুষ কেয়ারলেস হতে পারে না কর্পোরেটগুলো, যে আমি যা করছি। প্লাস আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এফআরসি এটা নলেজে জানে, সেটা হচ্ছে আপনার সিএফওদের একটা হুইসেল ব্লোয়িং একটা মেকানিজম থাকতে হবে। আর সেকেন্ড অনেক জায়গায় আছে। আর সেকেন্ড হচ্ছে সিএফওদের একটা প্রোটেকশনের ব্যবস্থা থাকতে পারে, বিকজ সিএফওদের যে তারা ইন্ডিপেন্ডেন্সলি যে জব সিকিউরিটির কথা বলছেন, হ্যাঁ এক্স্যাক্টলি, অনেক জায়গায় এই জিনিসটা হচ্ছে না। স্টিল আমাদের কর্পোরেট, ছোটোখাটো কর্পোরেট বা মিডল লেভেলের কর্পোরেট, তারা স্ট্রাকচার না, স্টিল সাম কাইন্ড অফ ওয়ান ম্যান শো হয়ে থাকে। সেখানে সিএফওদের অনেক ভূমিকা থাকে না, করতে পারে না, তাদেরকে ওই ওনার্সের ডাইরেকশন অনুযায়ী চলতে হয়। সেখানে যদি একটা পার্টিকুলার লিস্টেড কোম্পানি বা আমাদের এফআরসি অ্যাক্টে যদি একটা প্রোটেকশন থাকে, তাহলে সিএফওরা বোল্ডলি অনেক বেটার কাজ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আপনি অডিটরের কোয়ালিফাইড ওপিনিয়নের কথা বলছিলেন, তো আমরা অনেক সময় দেখি যে আসলে আপনার অনেক অডিটরই হচ্ছে যে বেশ ডিটেলস এবং হচ্ছে যে বেশ ভালো ওপিনিয়ন আপনার দেন, কিন্তু সেগুলো যেটা হয় যে আপনার লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে যদি আমি বলি যে আসলে আমাদের ইনভেস্টররা আসলে ফাইন্যান্সিয়াল তাদের নলেজ এতটা আপনার ডিপ না, আর হচ্ছে যে অডিটররা আসলে কোয়ালিফাইড ওপিনিয়নে যে ধরনের টেকনিক্যাল আপনার ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, তো সেটা আসলে তাদের পক্ষে বোঝাটা দুঃসাধ্যই হয়ে যায় অনেক ক্ষেত্রে বলা যায়।
তো এক্ষেত্রে আসলে যেহেতু আপনার মানে অডিটরদের একটা কিন্তু আপনার পাবলিক লিমিটেড কোম্পানি, পাবলিক লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু অডিটরদের একটা বড় দায়বদ্ধতার জায়গা কিন্তু শেয়ার হোল্ডাররা তাদের ইন্টারেস্টে, পাবলিক ইন্টারেস্টে কাজ করবেন, সেটাই কিন্তু আপনার এক্সপেক্ট করে আর কি সবাই। এই ক্ষেত্রে আসলে আপনার ওই কি ফাইন্ডিংসগুলো মানে আপনার কি মানে এই শেয়ার হোল্ডার বা ইনভেস্টর যারা আছেন তাদের জন্য সহজবোধ্য কোনো একটা সামারি আসলে আকারে কি সেটা ডেলিভার করা যায় কিনা? কারণ এখন তো আসলে আপনার ইনফরমেশন শেয়ারিং এর যুগ চলছে আসলে, মানে সেটার কি আসলে কোনো সুযোগ আছে কিনা? সুন্দর কোশ্চেন, এটা আমি আরেক জায়গায় ফেস করেছি এই কোশ্চেনটা। আমি 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 বলতে পারি যে দিস ইজ রিয়েলি গুড কোশ্চেন। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু মেজরিটি যে রিটেল ইনভেস্টর যারা আছে তাদের কিন্তু নলেজ লেভেল রিয়েলি লো। তারা কিন্তু এখনও অনেক ক্ষেত্রে রিউমার বেসড স্টক মার্কেটে ওই ইপিএস কী আছে আর আর্নিং পার শেয়ার কী আছে বা অন্যান্য কী আছে এগুলো নিয়ে তারা কিন্তু অতটুকু বোঝার চেষ্টা করে না। আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে, কোয়ালিফিকেশনসটা যেটা থাকে এটা আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অনুযায়ী টার্মিনোলজি ইউজ করে আমরা দিই, যেটা সবার পক্ষে সম্ভব না হয়তো বোঝাটা যে ন্যারেটিভসটা কী। সেক্ষেত্রে যেটা করতে পারে সেটা হলো যে আমার মনে হয় যে রেগুলেটরসরা একটা টেক পজিশন নিতে পারে। এক হচ্ছে আইদার দে ক্যান অ্যানালাইজ দ্যাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এবং ইনভেস্টরদের জন্য তারা ন্যারেটিভসটা প্রিপেয়ার করতে পারে ইন স্মল মানে ইজি ল্যাঙ্গুয়েজে। এটা হতে পারে একটা অপশন। সেকেন্ড যে অপশনটা হতে পারে সেটা হচ্ছে যে দে ক্যান অলসো মেক এ ডাইরেক্টিভস টু দ্য অডিটর বা আমাদের সাথে অ্যালাইন করে ঠিক আছে আমরা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমরা অডিট করে যাব, বাট উই ক্যান অলসো সাপ্লিমেন্ট অ্যাডিশনাল 1 or 2 পেজ রিপোর্ট যেখানে আমরা ওইটাকে এই গাইডলাইন্স অনুযায়ী আমরা ন্যারেট করব, সেটা হতে পারে। আপনি এটা একটা ছোট্ট রেগুলেশন করে আপনি যদি বলে দেন যে ওকে অডিটররা ইন অ্যাডিশন টু ডু দিস অডিট তার নর্মাল স্ট্যান্ডার্ডস রিপোর্টের বাইরেও এই জিনিসগুলোকে সহজবদ্ধভাবে দে উইল অলসো পাবলিশড, এটা হতে পারে। বাট আমি মনে করি টোটালি একমত, যে ফর্মেই হোক না কেন এটা থাকা উচিত, এটা আমি মনে করি। হয়তো এটা বেস্ট হবে যদি রেগুলেটররা নিজের রোল নেয়, তাহলে হবে কি ইন্ডিপেন্ডেন্সটা থাকবে। ওনারা রেগুলেটরকে একটা বলা আর একজন বাইরের কেউ বলা দুটোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স হয়, অ্যাক্সেসিবিলিটির অনেক বেশি হবে রেগুলেটর। একটা রেগুলেটরি রিকোয়ারমেন্ট থাকলে সেটা আসলে ম্যান্ডেটরি হয়ে যায় সবার জন্য। হ্যাঁ, তো এটা করা যায়, এক্স্যাক্টলি। তবে আমরা অ্যাডিশনালি যেটা করছি আপনার নলেজের জন্য বলি, সেটা হলো যে আমরা যেটা আপনাদের ইআরএফ যেটা আছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, আমরা আইসিবির সাথে আমাদের একটা এমওইউ আছে এবং সেটার থ্রুতে পার্টিকুলারলি যারা বিজনেস পেজগুলো কভার করে, নিউজগুলো কভার করে, তাদের জন্য কিন্তু আমরা এইসব জিনিসকে নিয়ে আমরা কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি এবং আমরা অলরেডি একটা ভালো ব্যাচ আমরা কমপ্লিট করেছি এবং আমরা অলরেডি ইআরএফকে বলেছি আপনারা যতজনকে পাঠাবেন আমরা ট্রেনিংটা করে দেবো, সো দ্যাট বেসিক ফাইন্যান্সিয়াল নলেজ একটা রিপোর্টিংয়ের জন্য বা বিজনেস পেজকে সাপোর্ট করার জন্য নট অনলি ইন দ্য স্টক মার্কেট বাট অন আদার এরিয়াস আমরা এই হেল্পটা করছি আমাদের সাংবাদিকদের জন্য। সো আমি মনে করি দ্যাট ইজ এ গুড ইনিশিয়েটিভ অ্যান্ড উইল কন্টিনিউ দিস ওয়ান। আমরা তো আসলে কর্পোরেট সেক্টরের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং নিয়ে কথা বললাম, আরেকটা আমাদের এখানে একটা হিউজ সেক্টর আছে যেটা আসলে আপনার এই গভর্নমেন্ট বিভিন্ন এন্টিটিস, আসলে আমরা যদি বলি যে গভর্নমেন্ট বিভিন্ন কর্পোরেশন, বিভিন্ন কোম্পানি, এগুলো তো তাদের আসলে আমরা তাদের রিপোর্টিংগুলো যখন দেখি এগুলো আসলে আপনার অডিটররাই অডিট করেন, কিন্তু আসলে আপনার এই কর্পোরেটের সাথে ওগুলোর প্রেজেন্টেশন, ইনফরমেশন ডিসক্লোজার, ওইগুলোর ক্ষেত্রে আপনার একটা হিউজ গ্যাপ দেখা যায়। ইভেন অনেক সময় টোটাল ফর্মেটই আসলে আপনার ভিন্ন থাকে। অনেক বড় বড় কর্পোরেশন আপনার হয়তো বা 50-60 হাজার কোটি টাকা, লাখ কোটি টাকারও আপনার ট্রানজ্যাকশন হচ্ছে তাদের, কিন্তু বাট তাদের রিপোর্টিং স্ট্যান্ডার্ড একটু ভিন্ন, আপনার ইনফরমেশনের অনেক সময় স্বল্পতা থাকে, অনেক কিছু আসলে ডিসক্লোজ করা হয় না। আবার একই সাথে হচ্ছে যে এসএমই গুলো কিন্তু আমাদের আপনার ইকোনমিতে বেশ হিউজ রোল প্লে করছে, কিন্তু তাদের আসলে আপনার ওই ধরনের স্ট্রাকচার্ড কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ওই ধরনের কোনো কিছু দেখা যাচ্ছে না। আসলে এই জিনিসগুলোকে আসলে আমাদের ইকোনমিতে আপনার সামনে এগিয়ে যাচ্ছে, আমরা গ্লোবালি আরো বেশি কানেক্টেড হওয়ার কথা চিন্তা করছি, তা আসলে এই জিনিসগুলো কিভাবে এনশিওর করা যায়? আমি শুরুতে যদি এসএমই পার্টটা বলি, এসএমই আমাদের প্রায় 80% অফ আওয়ার ইকোনমি। তো ডেফিনেটলি এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন থেকে শুরু করে পুরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমটাই স্ট্রাকচার না। কারণটা হচ্ছে এসএমই ঠিক তারা সেই ধরনের রিসোর্স অ্যাকোয়ার করতে পারে না বিকজ অফ দ্য স্মল নেচার অ্যান্ড এভরিথিং। আগে তো আরও খারাপ অবস্থা ছিল, এখন তো এসএমই অনেক বড় বড় এসএমইও আছে যারা দিয়ে করতে পারে। যেটা হয়েছে সেটা হলো যে এফআরসি এসএমইদের জন্য একটা স্ট্যান্ডার্ডস করেছে, এইটা অলরেডি ইমপ্লিমেন্টেড, বাট আমি বলবো না যে ফুললি ইমপ্লিমেন্টেড। এটা অনেক এসএমই ঠিক এক্স্যাক্টলি যেটা ফলো করছে তা না। এটা ফলো করতে হলে যে রাইট স্কিলসের লোক দরকার পড়ে, সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোক বা পার্ট কোয়ালিফাইড হোক,
এইটা আমাদেরকে লাগবে, এটা আমাদেরকে এসএমইগুলোকে চিন্তা করতে হবে যে ঠিক আছে, একটা প্রপার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করার জন্য, অডিটটাকে ফেস করার জন্য, ট্যাক্সেস দেওয়ার জন্য, আমার 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 বিভিন্ন রেগুলেটরি রিপোর্টিংয়ের জন্য আই হ্যাভ টু হ্যাভ এ প্রপার ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের, নলেজেবল ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের আমার স্টাফটাকে এমপ্লয় করতে হবে। সেখানে হয়তো এখন সেই লেভেলের আমাদের স্ট্রাকচার, ওটা তো একটা কস্ট ইম্প্যাক্টও কস্ট আছে। ইম্প্যাক্ট আছে, বাট এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে ওনার্সদেরকে যে আমাকে এটা করতে হবে। অনেক ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে এটা আউটসোর্স করে একটা অর্গানাইজেশন করছে, সেটাও হতে পারে, একটা মডেল আছে লোয়ার লেভেলের ক্ষেত্রে ওটা হতে পারে। স্ট্যান্ডার্ডস আর দেয়ার, যেটা ঠিক বড় কর্পোরেটের জন্য স্ট্যান্ডার্ডস এটা তা না, অনেক ইজি করা আছে। মানে তাদের হয়তো 100, 150, 200 পেজের রিপোর্ট করার প্রয়োজন নাই, 5-10 পেজের ছোট রিপোর্ট করলেই। এক্স্যাক্টলি। তো স্ট্যান্ডার্ডস যদি ওটাই থাকে, ওটাই যদি অ্যাকসেপ্টেড থাকে, এফআরসি যদি বলে দেয় যে দোজ ইজ দ্য রাইট ইন কনসালটেশন উইথ দ্য এসএমই বা চেম্বার্সের সাথে, তাহলে অডিটররা ওইটার বেসিসে অডিট করবে, সো কোনো ইস্যু থাকবে না। বলবে যে স্ট্যান্ডার্ড যে হি ইজ রাইট আর রং, ফেয়ার আর আনফেয়ার, সেটা রিপোর্ট করতে পারবে। তো এখানে একটা ইস্যু, আমি মনে করি এখানে আরেকটু স্কোপ আছে কাজ করার। হয়তো ট্রেনিংটার দরকার আছে, আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েশনের দরকার আছে, চেম্বারগুলোর সাথে একটা অ্যাটাচমেন্ট থাকার দরকার আছে, যেটা আমরাও চিন্তা করছি করব বা করা উচিত, এবং এফআরসিরও দরকার আছে। সো এটা হচ্ছে রিলেটেড টু এসএমই। আপনি যেটা বললেন গভর্নমেন্টের, যেগুলো অটোনমাস বডি বলবো না, যেগুলো অলরেডি লিস্টেড কোম্পানি, তারা কিন্তু প্রপার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস করছে, প্রিপেয়ার করছে, অ্যান্ড অডিট হচ্ছে, এবং এই যে ওটা তো রেগুলেটরি রিকোয়ারমেন্টে চলে আসার হয়ে কারণে। গেছে। তো ওইটা নাই, বাট ওই নাম্বারটা তো খুবই ছোট। খুবই ছোট। পিওর যেগুলো গভর্নমেন্টের বাজেটারি সাপোর্টে যে অর্গানাইজেশনগুলো হয়, লাইক ইউনিভার্সিটি বলেন, ওই বলেন, যারা এই যে অডিটগুলো ফেস করে, অডিটর জেনারেল অডিটগুলো ফেস করে, সেখানে কিন্তু বা জ্বালানি এবং বিদ্যুৎ খাতের অনেকগুলো কর্পোরেশন আছে, এগুলোর হিউজ নাম্বার। প্রজেক্ট বেসিস আছে, এই বেসিস আছে, বাজেটের অ্যালোকেশন করে ডেভেলপমেন্ট ফান্ডে বা বাজেটের ফান্ড দিয়ে তারা ওইভাবে তারা চলে। সেইগুলো কিন্তু প্রপারলি অডিট, তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার হয় না, অনেক সময় তারা অডিটও করে না। তারা মনে করে এই থেকে বছরে একবার অডিট করে যাবে, দ্যাটস সাফিসিয়েন্ট, অনেকটা ক্যাশ ব্যাক। এবং ওইগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখি যে বরাবরই অডিটরের আপনার এরকম না বিশাল বিশাল কোয়ালিফাইড অপিনিয়ন আছে, কিন্তু সেগুলোকে বছরের পর বছর ধরে চলছে, অ্যাড্রেস করা হচ্ছে না। এক্স্যাক্টলি, যে কেউ কাউন্ট করে না। তো সেই প্রবলেমগুলো আছে। তো এখানে আরো একটা অ্যাটেনশন দেওয়া দরকার আমার মনে। একটু আপনাকে আমি এখানে একটা ডেভেলপমেন্টই বলবো, এফআরসি স্টার্ট করেছে রিসেন্টলি, তারা প্রায় 350 এই ধরনের অর্গানাইজেশনকে যারা চিঠি দিয়েছে অ্যাজ এ পাই হিসাবে, এবং বলেছে তোমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তোমরা করো কি না, করলে আমাদের কাছে সাবমিট করো। যে রেজাল্টসটা আসছে, হুইচ ওয়াজ নট ভেরি গুড রেজাল্টস, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো স্টেটমেন্টই নাই, কোনো মতে একটা ছোট্ট কাগজে রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্ট করে ছেড়ে দিয়েছে। তাদের অ্যাসেটস, আপনি যদি একটা ইউনিভার্সিটির কথা চিন্তা করেন, ন্যাশনাল ইউনিভার্সিটির কথা চিন্তা, তাদের যে হিউজ ল্যান্ড, যে সমস্ত তাদের অ্যাসেটস আছে, এটা কোনো এক্সিস্টেন্স আপনি মানে রেজিস্টার নাই, কোনো কিছুই নাই, আপনি পাবেন না। সো কিনেছে, তাহলে ডেভেলপমেন্ট ফান্ডে দেখা যাচ্ছে বিল্ডিং করেছে 10 কোটি টাকা দিয়ে, এই বিল্ডিং এর কোনো এক্সিস্টেন্সে নাই, কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা দেখি তো বিভিন্ন সময় অডিটর এই ধরনের অপিনিয়ন দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে, এবং গভর্নমেন্টের কোয়ালিফাই হচ্ছে। এইটা গভর্নমেন্টের সিরিয়াসলি দেখা উচিত যে প্রত্যেকটা অর্গানাইজেশন প্রপার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে। এটার সাথে আপনি বলি ইভেন অনেক দেশ, পৃথিবীর বড় বড় দেশে, তারা কিন্তু এই ক্যাশ বেসিস বাজেটারি সিস্টেম থেকে তারা কিন্তু অ্যাক্রুয়াল কনসেপ্টে চলে গেছে। যখনই আপনি প্রপার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ফরম্যাটে যাবে, তখন কিন্তু একটা দেশেরও অ্যাসেটস কী আছে আর লাইবিলিটি কী আছে ওটাও চলে আসবে। এখন কিন্তু দেশে কিন্তু ক্যাশ বেসিস হয়, বাজেটের এত রিসিভ করবো, এত খরচ করবো, আর শেষ। কিন্তু যদি দেশেরও একটা ব্যালেন্স শিট হয়, তাহলে আপনি দেশকেও বুঝতে পারবেন যে আমার এই মোমেন্টে অ্যাসেটস কী আছে, এই মোমেন্টে আমার লাইবিলিটিস কী আছে। সো আই শুড টেক কেয়ার অফ দ্য লাইবিলিটিস, আই শুড অলসো প্রিজার্ভ দ্য আমার অ্যাসেটসের কী আছে না আছে। তো এটা অনেক দেশ, নিউজিল্যান্ড আমি যতটুকু জানি, তারা কিন্তু তাদের ন্যাশনাল অ্যাকাউন্টিংটাও হচ্ছে অ্যাক্রুয়াল কনসেপ্টে। যাক, ব্যাক টু আমাদের এরিয়াতে, সেখানে হচ্ছে যে আমি মনে করি এটা ইমিডিয়েটলি গভর্নমেন্টের স্টার্ট করা উচিত, এবং এটা কমপ্লিটলি এক্সটার্নাল অডিটকে দিয়ে, আদার দেন গভর্নমেন্ট অডিট, ওটা চলবে, অসুবিধা নেই। ফুল পেজেড অ্যাকাউন্টিং অডিটটা করা উচিত, যেখানে ফুল ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, ফান্ড ম্যানেজমেন্ট যা থাকে সব কিছু থাকবে। এই বছরটা আসলে দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের জন্য কেমন যাবে আপনার খুব মূল্যায়ন? বেশি আমি এক্সপেক্ট করছি না, বিকজ আমি এবছর ফাইন্যান্সিয়াল ইয়ার পয়েন্ট অফ ভিউ থেকে খুব বেশি চেঞ্জ দেখছি না। হয়তো তারা সেটটা হয়ে যাবে জুনের মধ্যে, আর যদি হোল ক্যালেন্ডারের দিকে আমি মনে করি জুনে আবার নতুন বাজেটও নতুন আসবে। বাজেট আসবে, এক্স্যাক্টলি। সো নতুন বাজেটও তারা কতটুকু নিতে পারবে না পারবে, সেটাও একটা তাদের রোল থাকবে, একটা ভালো বাজেট দেওয়া। সো আমি হয়তো বছরের শেষের দিকে, যদি ক্যালেন্ডার ইয়ার বলি,
বছরের শেষের দিকে আমি মনে করি যে কিছু ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো। বোর্ডিং পড়তে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দর্শকদের শ্রোতাদেরকে জানাবো থ্যাংক ইউ আমার কথা শোনার জন্য। আই এম রিয়েলি অনার্ড এবং ধন্যবাদ বোর্ডিং পড়তে, ধন্যবাদ আপনাকে।